প্রথমেই দেখে নেব আজকের 15টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে হত্যার ছক, বর্ধমান থেকে গ্রেপ্তার জৈশ জঙ্গি। নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপ, কালীঘাট তৃণমূলকে সতর্ক করল আদালত। রাজনৈতিক দল গড়ছে সিজেপি, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অভিজিৎ দীপকে। 200 টাকার স্মার্ট মিটার রিচার্জে কতদিন চলবে বিদ্যুৎ, জেনে নিন পুরো হিসেব। আসছে বড় পরিবর্তন, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট। রেশন গ্রাহকদের জন্য বড় আপডেট, পুরনো নিয়ম ফেরানোর নির্দেশ কেন্দ্রের। পুজোর মাসে অ্যাডিশনাল, সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। ভোটের আগেই তৃণমূলে অ্যালার্জি, সেই আরাবুলের বিরুদ্ধে এবার অনাস্থা আইএসএফ এর। মানহানির মামলা করব, টুলুর সঙ্গে নাম চড়ানোয় রেগে আগুন অনুব্রত। 242টি গাড়ি, অ্যাকাউন্টে 93 কোটি, মমতার সমর্থন ছাড়া হতে পারে না, টুলুর বিরুদ্ধে করা অ্যাকশন শুভেন্দুর। মমতা জমানায় বাংলায় 18,000 কোটির রেশন দুর্নীতি, খাদ্যশস্য পেয়েছেন 1 কোটি অনুপ্রবেশকারী। এসআইআরে ভোটার লিস্টে নাম বাদ গেলে বন্ধ নয় রেশন, নির্দেশ কলকাতা হাইকোর্টের। ডিম কেন, পরবর্তীকালে মাছও দেওয়া হবে, মিড ডে মিল নিয়ে বড় বার্তা নিশীথের। তৃণমূল আমলে আবাসে পুরো টাকা না মেলায় হয়নি পাকা ঘর, মাটির বাড়ি ধসে মৃত্যু বাবা মেয়ের। কোন দলে আছি নিজেই জানি না, রাজনীতিতে দম আটকে আসছে, বললেন মদন মিত্রের। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার ছক, বর্ধমানের রেনেসা হাউজিং থেকে গ্রেপ্তার কাশ্মীরের জঙ্গি হামিদ মণ্ডল। জৈশ ই মোহাম্মদের জঙ্গি হামিদ মণ্ডল। জানা গেছে বেশ কয়েক বছর ধরে বাংলায় থাকছিল এই হামিল সাজ্জাদ, ভাট গোষ্ঠীর জঙ্গি এই হামিদ। সূত্রের খবর, ধৃত হামিদের কাছে পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সূচি, ভিআইপি মুভমেন্টের সমস্ত নথি পাওয়া গিয়েছে। তবে কি মুখ্যমন্ত্রীকে হামলার ছক ছিল জৈশ গোষ্ঠীর এই জঙ্গির? আরও এমন কিছু বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে যা নিয়ে এখনো তদন্তকারী অফিসাররা মুখ খুলতে নারাজ। সরকারের যাবতীয় গতিবিধি, বিশেষ করে মুখ্যমন্ত্রীর গতিবিধি, কোন গাড়িতে তিনি যাচ্ছেন, তিনি কখন গাড়িতে উঠবেন, গাড়ি কতদূর যাবে, গাড়ির চালককে কোথায় পার্কিং করা হবে, এই সংক্রান্ত যাবতীয় গোপনীয় তথ্য ওই জঙ্গির হাতে ছিল। এই জঙ্গি গ্রেপ্তারি যথেষ্ট উদ্বেগের, কারণ হামিল সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনগুলির যোগ রয়েছে। তাই মুখ্যমন্ত্রীকে টার্গেট করে হামলার ছক গোয়েন্দাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ভাট গোষ্ঠী কন্ট্রাক্ট কিলিং জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। জানা গেছে বৃহস্পতিবার সকালে 8:30 নাগাদ বর্ধমান পুলিশ ও এসটিএফ অভিযান চালিয়ে বর্ধমানের রেনেসা হাউজিং থেকে গ্রেপ্তার করে ওই জঙ্গিকে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে হাওড়া পিলখানার বাসিন্দা ছিল হামিদ, একটি গেঞ্জির কারখানায় কাজ করত। 2 মাস আগে বর্ধমান গিয়েছিল, পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল, আইএসআই হ্যান্ডলার হিসাবে কাজ করছিল। নিয়মিত যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থার সঙ্গে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন হামির পরিবার নিয়ে ভাড়া থাকতেন বিগত 2-3 মাস ধরে। স্বামী স্ত্রী 2 ছেলে ও মেয়ে থাকতেন একসঙ্গে। হামিরকে বাসিন্দারা কেউ তেমন একটা দেখেননি, তবে পরিবারের সদস্যরা নিয়মিত যাতায়াত করতেন। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক তথা প্রাক্তন এনএসজি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তী বলেন, রাজ্যে সরকার বদলের পর পুলিশের মাউন্ট সেট বদলেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। তাদের কাজ আরো ভালো হয়েছে। এই জঙ্গিরা ওভার দ্য গ্রাউন্ড সমর্থন পেয়েছে। জম্মু কাশ্মীরে যেমন তাদের সাপোর্ট ভাঙা হয়েছে, আমাদের এখানেও তাই করতে হবে। 21শে জুলাই মামলায় কালীঘাট তৃণমূলকে সতর্ক করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া মন্তব্য, ভবিষ্যতে আদালতের নির্দেশ না মানলে কঠোর পদক্ষেপ করা হবে। ডেরেক ও ব্রায়েনের দায়ের করা মামলার ভিত্তিতে কলকাতা পুলিশ 21শে জুলাই নিয়ে আদালতে একটি রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই কালীঘাট তৃণমূলকে সতর্ক করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টে মামলা 21শে জুলাই সভার অনুমতি নিয়ে মামলা করেছিল তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন আদালতে। সেই মামলাতেই রাজ্যের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে পর্যবেক্ষণ আদালতের রাজ্যের রিপোর্টে কি উল্লেখ রয়েছে? আজ পুলিশের তরফে আদালতে একটি রিপোর্ট জমা দেওয়া হয়। ওই রিপোর্টে উল্লেখ রয়েছে পর্যাপ্ত পুলিশ ছিল। সমর্থকদের সংখ্যা বেঁধে দেওয়ার পরেও
তৃণমূলের পক্ষ থেকে সেই নির্দেশ মানা হয়নি, ফলে ক্যাথিড্রাল রোডের দুই পাশ ব্লক হয়ে যায়। অথচ একটি রাস্তা খোলা রাখার কথা বলা হয়েছিল, বাস্তবে তা মানা হয়নি বলে অভিযোগ। কলকাতা পুলিশের রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতে আদালতের নির্দেশ অমান্য করা হলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। আদালতের নির্দেশ অমান্য করার ঘটনা আর মেনে নেওয়া হবে না। কি নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট? উল্লেখ্য, কালীঘাট তৃণমূলের 21 জুলাইয়ের সভাস্থল নির্বাচন নিয়ে জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। ওই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, বিড়লা তার মণ্ডলের সামনে সভা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়রা, তবে বেঁধে দেন শর্ত। সেই শর্তের মধ্যে ছিল সর্বাধিক 2500 কর্মী সমর্থক নিয়ে পালন করতে হবে শহীদ দিবস। বিড়লা তারামণ্ডলের সামনে একদিকের রাস্তা আটকে সভা করতে হবে। বেলা 12টা থেকে দুপুর 3:30 পর্যন্ত কর্মসূচি করা যাবে। পুলিশের রিপোর্টে অভিযোগ, 2500-এর বেশি সমর্থক নিয়ে সভা করেছে কালীঘাট তৃণমূল। এমনকি রাস্তা নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছিল তাও মেনে চলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র আন্দোলনের সূত্র ধরে আলোচনার কেন্দ্রে উঠে আসা ককরোচ জনতা পার্টি ভবিষ্যতে কোন পথে এগোবে, এই নিয়ে চর্চা চলছে সর্বত্র। সরকারের বিরুদ্ধে আন্দোলন কি থামবে নাকি আরো বিস্তৃত হবে? সম্প্রতি চলতে থাকা এই সব প্রশ্নেরই খোলামেলা জবাব দিলেন ককরোচ জনতা পার্টি সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। কি জানালেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ? প্রশ্নপত্র ফাঁস রোধে কেন্দ্রের আনা সংশোধনী আইন নিয়ে সন্তুষ্ট নন অভিজিৎ। তার মতে, আইনটি অপরাধ ঠেকানোর চেয়ে অপরাধ সংঘটিত হওয়ার পর কিভাবে ব্যবস্থা নেওয়া হবে সেই দিকেই বেশি জোর দিয়েছে। তিনি বলেন, বিলটি প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধের পরিবর্তে ফাঁসের পরে নেওয়া পদক্ষেপগুলির ওপর বেশি মনোযোগ দিচ্ছে। আন্দোলনের চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে তিনি স্পষ্ট করেন, এই লড়াই কোনো রাজনৈতিক দলের উদ্যোগে তৈরি হয়নি। তার দাবি, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি ছিল। সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিজিৎ। তার বক্তব্য, শুধু ঘোষণা করলেই হবে না, বাস্তবে তার প্রতিফলন ঘটতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি ফাস্ট ট্র্যাক আদালতের কথা বলেছিল, কিন্তু সিবিআই এর অনুপস্থিতির কারণে প্রথম শুনানি স্থগিত হয়ে যায়। উদ্দেশ্য যদি দৃঢ় না হয়, তবে যতই আইন পাশ হোক না কেন কিছুই হবে না। আন্দোলন এখানেই থেমে যাবে কিনা সেই প্রশ্নের উত্তরে অভিজিৎ স্পষ্ট বলেন, একজন মন্ত্রীর পদত্যাগ হওয়ায় জনগণের ক্ষোভ প্রশমিত হয়েছে, এমনটা ভাবা ভুল হবে সরকারের। আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রান করা শেষ না হলে আমাদের আবার রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। বিরোধী রাজনৈতিক দলগুলির সমর্থনের প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা। তার বক্তব্য, রাজনৈতিক দল আমাদের সমর্থন করেছিল, কিন্তু তারা তাদের রাজনীতি করেছে। আমাদের আন্দোলনে প্রতিদিন 70 থেকে 80% মানুষ এসেছিলেন, যারা প্রথমবার এমন কোনো প্রতিবাদে সামিল হন। রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। তার বক্তব্য, আমরা কোনো রাজনৈতিক দল গড়ব না, এটা একটা রেসপন্স গ্রুপ, যারা আগামী নির্বাচন পর্যন্ত আলাদা আলাদা ইস্যু নিয়ে কাজ করবে। যুব সম্প্রদায়ের কণ্ঠস্বর হয়ে কথা বলবে ককরোচ জনতা পার্টি। ছাত্রদের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন আপাতত থামছে না। অভিজিৎ দীপকের বক্তব্যে সেই ইঙ্গিতই স্পষ্ট। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, সিজেপি নির্বাচনী রাজনীতিতে না নামলেও বিভিন্ন জনস্বার্থের ইস্যুতে আন্দোলনের পথে সক্রিয় থাকবে। ফলে আগামী দিনে সংগঠনটির ভূমিকা এবং সরকারকে ঘিরে তাদের অবস্থান দুই জাতীয় রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গে ফের স্মার্ট প্রিপেড বিদ্যুৎ মিটার চালুর সম্ভাবনা জোরালো হচ্ছে। প্রশাসনিক সূত্রের ইঙ্গিত, সরকারি দপ্তরগুলিতে এই প্রযুক্তি বসানোর কাজ শেষ হওয়ার পর ধাপে ধাপে সাধারণ গ্রাহকদের বাড়িতেও স্মার্ট মিটার চালু করা হতে পারে। ফলে এখন থেকেই বহু মানুষের মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই মিটার কিভাবে কাজ করবে? কত টাকা রিচার্জ করলে কতদিন বিদ্যুৎ মিলবে? হিসাবটা বুঝে নিন। স্মার্ট মিটারে মাসে কত টাকা লাগবে জানেন? সূত্রের খবর, প্রথম পর্যায়ে রাজ্যের প্রায় 92,000 সরকারি দপ্তরে স্মার্ট প্রিপেড মিটার বসানোর কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রচলিত বিদ্যুৎ মিটারের সঙ্গে এই ব্যবস্থার সবচেয়ে বড় পার্থক্য হলো এখানে আগে টাকা জমা করতে হবে, তারপর বিদ্যুৎ ব্যবহার করা যাবে। অনেকটা প্রিপেড মোবাইল সংযোগের মতোই নির্দিষ্ট অঙ্কের রিচার্জ থেকে ধাপে ধাপে বিদ্যুতের খরচ কাটা হবে। ব্যালেন্স শেষ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যাবে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে এই প্রযুক্তি কার্যকর হয়েছে। যারা প্রথমবার এই পরিষেবা ব্যবহার করবেন তাদের অনেকেই 100 টাকার রিচার্জ দিয়ে শুরু করতে পারবেন। কিন্তু সাধারণভাবে প্রতিদিন 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ ব্যবহার হলে এই ব্যালেন্স 2 থেকে 3 দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। উপরন্তু বারবার কম টাকার রিচার্জ করলে কিছু ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে অতিরিক্ত পরিষেবা মূল্যও গুনতে হতে পারে। 200 টাকার রিচার্জ তুলনামূলকভাবে কিছুটা বেশি সময় স্থায়ী হয়। একটি সাধারণ পরিবারে ফ্যান, ফ্রিজ, টেলিভিশন এবং কয়েকটি এলইডি আলো ব্যবহারের ক্ষেত্রে এই ব্যালেন্স প্রায় 5 থেকে 7 দিন পর্যন্ত চলতে পারে।
তবে এসি, গিজার বা অন্যান্য উচ্চ বিদ্যুৎ খরচের যন্ত্র ব্যবহার করলে সেই সময় আরও কমে যেতে পারে। অন্যদিকে 500 টাকার রিচার্জকে তুলনামূলকভাবে সুবিধাজনক বিকল্প হিসেবে ধরা হচ্ছে। সীমিত বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে এই ব্যালেন্স প্রায় 15 থেকে 16 দিন পর্যন্ত টিকে থাকতে পারে। তবে পরিবারের বিদ্যুৎ ব্যবহারের ধরন বদলালে রিচার্জের মেয়াদও কমে যাবে। বিদ্যুৎ বিশেষজ্ঞদের একাংশের মতে স্মার্ট মিটারের সাফল্য অনেকটাই নির্ভর করবে সচেতন ব্যবহারের ওপর। অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা, এলইডি আলো ব্যবহার, এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত বিদ্যুৎ খরচ পর্যবেক্ষণ করলে একই রিচার্জে অনেক বেশি দিন পরিষেবা পাওয়া সম্ভব। যদিও এখনও সাধারণ গ্রাহকদের জন্য স্মার্ট প্রিপেড মিটার চালুর আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হয়নি, তবু প্রশাসনিক তৎপরতা স্পষ্ট করে দিচ্ছে যে প্রকল্পটি ফের বাস্তবায়নের পথে এগোচ্ছে। রাজ্যে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের মাসে মাসে 3000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতো ক্ষমতায় এসে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। ইতিমধ্যে জুন জুলাই মাসে টাকা পেয়েছেন 1 কোটির বেশি উপভোক্তা। তবে অনেকেরই অভিযোগ, আবেদনপত্র ঠিকভাবে জমা দিয়েও টাকা ঢুকছে না। আগস্ট মাসে কোন উপভোক্তারা টাকা পাবেন টাকা ছাড়ার আগেই জেনে নিন। অন্নপূর্ণা যোজনা নিয়ে লেটেস্ট আপডেট। অন্নপূর্ণা যোজনায় আগস্টে নতুন করে নাম নথিভুক্ত হতে পারে অনেকের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, যোগ্য মহিলারা 30 আগস্টের মধ্যে এই প্রকল্পে নথিভুক্ত হয়ে যাবেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 30 আগস্টের মধ্যে যারা যোগ্য তাদের নাম নথিভুক্ত হয়ে যাবে, তারা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলেছেন, 30 আগস্টের মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন। যারা পাওয়ার যোগ্য তারা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর মনে করা হচ্ছে আগস্টে অন্নপূর্ণা যোজনায় বড় পরিবর্তন দেখা দিতে পারে। পাশাপাশি এবারে বাদ যেতে পারেন অনেক অযোগ্য উপভোক্তা। নথি যাচাইয়ের পর যে সকল আবেদনকারী যোগ্যতার সব শর্ত পূরণ করবেন তারাই আগস্ট মাসে ভাতার টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনায় স্বচ্ছতা আনতে সম্প্রতি বিধায়কদের নয়া দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে প্রকৃত যোগ্যদের বাদ পড়া ও অযোগ্যদের তালিকাভুক্ত হওয়ার বিষয় এবারে না ঘটে সেই দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে তৃণমূল কংগ্রেসের আমলে থাকা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় সাধারণ মহিলাদের মাসে মাসে 3000 টাকা করে দেওয়া হবে। আগে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ ছিল মাসে 1500 টাকা। বিজেপি ক্ষমতায় আসতে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে আসা অন্নপূর্ণা যোজনায় দ্বিগুণ টাকা দেওয়া শুরু হয়েছে। রেশন তোলার নিয়ম নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে নতুন করে মতবিরোধ তৈরি হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার রেশন পাওয়ার ক্ষেত্রে আইরিস বা চোখের মনি স্ক্যান বাধ্যতামূলক করার নির্দেশ দেয়, কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কেন্দ্রীয় খাদ্য সচিবের দ্বারস্থ হয় রেশন ডিলারদের সংগঠন। তাদের দাবি, কেন্দ্রীয় খাদ্য সচিব স্পষ্ট জানিয়েছেন যে চোখের মনি স্ক্যান বাধ্যতামূলক করা যাবে না, ফলে রাজ্যের ওই নির্দেশ প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হয়েছে। রেশন বায়োমেট্রিক নিয়ম। রেশন গ্রাহকদের পরিচয় যাচাই করতে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে আঙুলের ছাপ মিলিয়ে রেশন দেওয়াই মূল নিয়ম। যদি কোনো কারণে আঙুলের ছাপ না মেলে, সেক্ষেত্রে ওটিপি বা আইরিস স্ক্যানের মতো বিকল্প ব্যবস্থা ব্যবহার করা যায়। এর মধ্যেই গত 13 জুলাই পশ্চিমবঙ্গের খাদ্য সচিব জগদীশ মিনা একটি নতুন নির্দেশ জারি করেন। ওই নির্দেশে বলা হয়, রেশন তোলার ক্ষেত্রে আইরিস স্ক্যান বাধ্যতামূলক করা হবে। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই আপত্তি জানায় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে বিষয়টি কেন্দ্রীয় খাদ্য সচিবের নজরে আনা হয়। সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর দাবি, কেন্দ্রীয় খাদ্য সচিব জানিয়েছেন যে আধার আইনের আওতায় চোখের মনি স্ক্যানকে বাধ্যতামূলক করা যায় না, তাই রাজ্যের জারি করা নির্দেশ বৈধ নয় বলেই মত কেন্দ্রের। এই পরিস্থিতিতে পুরনো নিয়মেই রেশন বিতরণ চালিয়ে যাওয়ার পক্ষে কেন্দ্র, অর্থাৎ আগের মতোই প্রথমে আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় যাচাই করা হবে। প্রয়োজন হলে তবেই ওটিপি বা আইরিস স্ক্যানের মতো অন্য পদ্ধতি ব্যবহার করা যাবে। সূত্রের খবর, আগামী সপ্তাহে কলকাতায় এসে রাজ্যের খাদ্য সচিব জগদীশ মিনার সঙ্গে বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় খাদ্য সচিব। রেশন ব্যবস্থার এই বিতর্কিত নির্দেশ নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হতে পারে। বৈঠকের পর এই বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয় কিনা এখন সেদিকেই নজর। সম্প্রতি সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নয়া রাজ্য সরকার। এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধির অনুমোদন দিয়েছে রাজ্য, যার ফলে 38% হারে ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা। কিন্তু কবে, বাকি বকেয়ার কি হবে, এই নিয়ে ফের একবার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিএ ও পে কমিশন নিয়ে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর। ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ উল্লেখ্য, রাজ্য বাজেট পেশ করে জানানো হয়েছিল 1 অক্টোবর থেকে 38% হারে ডিএ পেতে চলেছেন বাংলার সরকারি কর্মীরা। তবুও অনেকের প্রশ্ন ছিল, অক্টোবরে বর্ধিত ডিএ চালু হলে 38% ডিএ নভেম্বর থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে নাকি অক্টোবরেই।
মঙ্গলবার ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী জানালেন, পুজোর আগেই বেতন ও 20% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। আগামী অক্টোবর মাস থেকেই 20% হারে ডিএ কার্যকর হবে বলে আগেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য ও কেন্দ্রের ডিএর ব্যবধান কমিয়ে আনা হবে এবং বকেয়াও ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে বলে সরকারি কর্মীদের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন গঠন করা হয়েছে। ভবিষ্যতে বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নয়া পে কমিশন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি, পুজোর মাসে পুজোর আগে অক্টোবরের বেতন দিতে ও 20% অ্যাডিশনাল দিতে। মুখ্যমন্ত্রী আরো বলেন, আপনারা সপ্তম পে কমিশন পাননি, আমরা সপ্তম পে কমিশন তৈরি করেছি। কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে আমরা কার্যকর করে দেব। নতুন সরকার গঠনের পরপরই বাংলায় সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 2027 সালের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু হবে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। আবার আগামী বছরের শুরু থেকেই সপ্তম পে কমিশন লাগু হওয়ার কথা। তাহলে ন্যূনতম বেতন বাড়বে অনেকটাই। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, নয়া পে কমিশনের অধীনে 2.5 গুণ বাড়তে পারে বেসিক পে। বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এ। তবে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতি হিসেবে থেকে গেছিলেন আরাবুল ইসলাম। এবার তারই দল আইএসএফ ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে অনাস্থার তোড়জোড় শুরু করে দিয়েছে। বৃহস্পতিবার বারুইপুর মহকুমা শাসকের অফিসে এই বিষয়ে ডেপুটেশনে জমা দিয়েছেন। গত পঞ্চায়েত ভোটে আরাবুল ইসলামের নেতৃত্বেই ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। আইএসএফ সেখানে 5টি আসনে জিতেছিল, বাকি আসনগুলি ছিল তৃণমূলের দখলে। এবার সেই পঞ্চায়েত সমিতিতে আইএসএফ এর 5 সদস্যের সঙ্গে তৃণমূল ছেড়ে বেশ কয়েকজন সদস্য যোগদান করে অনাস্থার ডাক দিয়েছে ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে। ফলে খুব শীঘ্রই অনাস্থা প্রক্রিয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। হঠাৎ আরাবুলের বিরুদ্ধে কেন অনাস্থা প্রস্তাবের চিন্তাভাবনা আইএসএফ এর, তা নিয়ে অবশ্য মুখ খোলেনি আরাবুল ইসলাম এবং ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কেউই। ইতিমধ্যেই ভাঙড়ে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, এমনকি পঞ্চায়েত স্তরেও পঞ্চায়েত সদস্যরাও যোগদান করেছে আইএসএফ এ। একের পর এক পঞ্চায়েত আইএসএফ দখল নিয়ে ফেলেছে। এবার পঞ্চায়েত সমিতিও আইএসএফ দখল নেওয়ার পথে। তবে কবে ভোটাভুটি হবে তা এখনো জানা যায়নি। বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল নাকি অনুব্রত ঘনিষ্ঠ। বারবার এই তথ্য সামনে আসায় বিরক্ত অনুব্রত। প্রয়োজনে মানহানি মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অনুব্রত বলেন, বীরভূমে যা ঘটেছে তারাই নাকি অনুব্রত ঘনিষ্ঠ। আমি যখন জেলা সভাপতি ছিলাম আমার কাছে অনেকেই আসতেন, তা বলে আমার ঘনিষ্ঠ হয়ে গেল? ওর মেয়ের বিয়েতে তো অনেকেই গিয়েছিল, আমি তো যাইনি। আমি কোনো ভোজবাড়িতেই যাই না। যে বা যারা টুলু মণ্ডলের সঙ্গে তার নাম জড়াচ্ছেন তাদের বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারিও দিয়েছেন অনুব্রত। অনুব্রত ঘনিষ্ঠতার তত্ত্ব উড়িয়ে দিয়েছেন ঠিকই, তবে লোকমুখে শোনা যায় টুলু মণ্ডলের উল্কা গতিতে উত্থানের নেপথ্যে নাকি রয়েছেন অনুব্রত মণ্ডল। দিনমজুরির কাজ করতে করতেই গাড়িতে পাথর চাপানোর ইজারা নেন টুলু। সেখান থেকে কিছুটা টাকা রোজগার করে ধাপে ধাপে কয়েকটি লরি কিনে নিজেই হাত পাকান পাথর পরিবহনের ব্যবসায়। ধীরে ধীরে আর্থিক সচ্ছলতার মুখ দেখতে শুরু করেন তিনি। দ্বিতীয় ধাপে রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর দলের জেলা ও রাজ্য স্তরের নেতারা বুঝতে পারেন মোহাম্মদ বাজারে মাটির তলায় পাথরের নয় বরং টাকার খনি রয়েছে। সেখান থেকে বিপুল রোজগার করা সম্ভব। স্বাভাবিকভাবেই এই এলাকার ওপর নজর পড়ে নেতাদের। আর আবারও নিজের শিক্ষিত মাথাকে কাজে লাগিয়ে নেতাদের সঙ্গে পাথর ব্যবসায়ীদের সক্ষতার নিরিখে প্রথম স্থানে চলে আসেন টুলু মণ্ডল। এতে টুলুর উত্থানের পথ আরও প্রশস্ত হয়। তবে 2016 সালে অনুব্রত মণ্ডলের স্নেহধন্য হওয়ার সুবাদে ডিসিআর এর টোলগেট পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই তার জীবনের মোড় ঘুরে যায়। শুরুতে বাড়ির এলাকা সোৎসাল টোলগেটের, পরে ওই এলাকার আরো 6টি টোলগেটের। সেখান থেকেই তার ফুলে ফেপে ওঠা। আপাতত কোনো খোঁজ নেই টুলুর। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলেই খবর। কারিগরি সম্পত্তি একদিনে সম্ভব নয়, নেপথ্যে যোগ ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বীরভূমের পাথর সম্রাট টুলুর দুর্নীতির পর্দাফাশ প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনো পর্যন্ত ঠিক কোন কোন সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে টুলুর, শুক্রবার সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করেন তিনি। এই দুর্নীতির সঙ্গে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে করা অ্যাকশনের হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। টুলু মণ্ডলের পাহাড় প্রমাণ সম্পত্তির বিবরণ দিয়ে শুভেন্দু বলেন, টুলু মণ্ডলের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা 93 কোটি টাকা ফ্রিজ করেছি। এছাড়া নগদ 53 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছি। 268 গ্রাম সোনা, 400 গ্রাম রূপো ও 63 গ্রাম প্ল্যাটিনা, 3টি টাকা গোনার মেশিন, একটি কম্পিউটার ও সিপিইউ, 2টি পেনড্রাইভ পাওয়া গিয়েছে।
83টি ট্রাক ও ডাম্পার, BMW, অডি মিলিয়ে মোট 242টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। শুভেন্দু আরও বলেন, মোট 21টি সম্পত্তির খোঁজ, তার মধ্যে রয়েছে 7টি বাড়ি, একটি ফার্ম হাউস, 2টি পেট্রোল পাম্প, একটি পার্কিং, 2টি ক্রাশার, সব মিলিয়ে 300 বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দুর্নীতির মাথাদের রেয়াত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, মূল মাথার খোঁজে যা যা করার করব। এত বড় দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। এতদিন ধরে এত বড় দুর্নীতি সবাই যুক্ত রয়েছে। এটা একদিনের একটা ঘটনা নয়। আমার রাজ্যে কি ঘটছে তার জন্য আমি দায়ী নই, কিন্তু তারপর কি ব্যবস্থা নিচ্ছেন সেটাই আসল। এত সম্পত্তি তো একদিনে হয় না। এতদিন ধরে কি করছিলেন? উঁচুতলা থেকে নির্দেশ না গেলে এটা হয় না। বেচারি পুলিশ, জেলা শাসককে দোষ দিয়ে কি লাভ আছে? তবে যারা যুক্ত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এখনো বেপাত্তা টুলু। মুখ্যমন্ত্রীর অনুমান, গত 4 মের পরই বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছিল টুলু। রাজ্য পুলিশের প্রশংসা করে শুভেন্দুর বিশ্বাস, টুলুকে খুঁজে বের করবেন তদন্ত